तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। পরদিন মিস্টার রফিক অফিসে আসতেই দেখে লুজিয়া বোরখা পরে দাঁড়িয়ে আছে তার অফিসের বাইরেই। লুজিয়া বলল, আঙ্কেল নাম্বারটা দেন না। বলতেই রফিক কথা না বলে ইগনোর করে অফিসে ঢুকে যায়। কিছু সময় পর মিস্টার রফিক বাইরে আসতে দেখে লুজিয়া তখনও দাঁড়িয়ে আছে। লুজিয়া বলল, আঙ্কেল প্লিজ নাম্বারটা। মিস্টার রফিক বিরক্ত চোখে লুজিয়ার দিকে তাকায় এবং ট্যাক্সি করে চলে যায়। লুজিয়াও ট্যাক্সি নিয়ে মিস্টার রফিকের পিছু নেয়। মিস্টার রফিক ট্যাক্সি থেকে নেমে তাড়াতাড়ি রেস্টুরেন্টে ঢুকে এবং একটা জরুরি মিটিং করে বের হয়ে দেখে লুজিয়া সে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে। লুজিয়া তখনও বলল, আঙ্কেল নাম্বারটা প্লিজ। মিস্টার রফিক কোনো কথা না বলে চলে গেল অফিসে। লুজিয়াও পিছন পিছন যায়। লুজিয়া ঠিক 4টার সময় অফিসের সামনে থেকে চলে যায়। মিস্টার রফিক এটা দেখে। মিস্টার রফিক বলল, উফ কিসের পাল্লায় পড়লাম এটা আমি। 2 দিন পর রিয়া ফোন দেয়। রিয়া বলল, তুমি সত্যি বাবার কাছে গিয়েছিলে? লুজিয়া বলল, হুম। রিয়া বলল, বাবা তো এসে সেই গল্প করেছে, বিশ্বাস করবে না আমার এত হাসি পাচ্ছে। তুমি নাকি বাবাকে বলেছ স্বপ্নে তোমাকে দেখবে? লুজিয়া হেসে বলল। রিয়া বলল, বাবা নাকি সত্যি তোমাকে স্বপ্নে দেখেছে? লুজিয়া বলল, রিয়েলি? মানে আমি তো এমনি বলেছিলাম ভাই। রিয়া বলল, তুমি সত্যি পাগল। লুজিয়া 7 দিন মিস্টার রফিকের পিছন এভাবেই ঘুরে। 8 দিনের দিন মিস্টার রফিক মিটিংয়ের জন্য অফিস থেকে বের হতে দেখে লুজিয়া অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। লুজিয়া বলল, আঙ্কেল আপনার কি দয়া হয় না? একটা মেয়ে 7 দিন ধরে আপনার পিছনে ঘুরছে, একটু তো দয়া করেন। একটা নাম্বারই তো আঙ্কেল প্লিজ। মিস্টার রফিক গাড়িতে উঠেছিল। এই কথা শুনে সে আবার গাড়ি থেকে নামে। লুজিয়া বলল, আঙ্কেল প্লিজ 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 আঙ্কেল। রফিক বলল, আচ্ছা তোমাকে কি আমি চিনি? লুজিয়া হেসে বলল, হ্যাঁ থেউংয়ের ফ্যান। মিস্টার রফিক বলল, এটা কোনো পরিচয় না, আর তাছাড়া আমি মালিক না, আমি কর্মচারী। নিয়ম ভঙ্গ করলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। আমার মেয়ে আছে, সে পড়াশোনা করছে। যদি আমার চাকরি না থাকে আমি কি করব বলো তো? লুজিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আঙ্কেল আমি কাউকে বলবো না, সত্যি বলছি, গড প্রমিস প্লিজ আঙ্কেল। মিস্টার রফিক বলল, সেদিন তুমি আমাকে বলেছিলে না তুমি আমার মেয়ের মতো? তুমি কি চাইবে আমার চাকরিটা যাক? তুমি কি চাও আমি পথে বসি? এইটা করে আমার পেটের ভাত জোটে, একটু তো বুঝতে হবে। লুজিয়া মাথা নিচা করে এবং বলে, সরি আঙ্কেল, আমি আসলে এতটাও ভাবিনি, ক্ষমা করবেন, বলে মন খারাপ করে চলে যায়। বাসায় গিয়ে রিয়াকে ফোন দেয়। রিয়া বলল, কি কিছু করতে পারলে? লুজিয়া বলল, আসলে আমারই ভুল হয়েছে, আমি অনেক কিছুই ভাবিনি, বুঝতেও পারিনি। আঙ্কেলের চাকরির প্রশ্ন আসছে এখানে। আচ্ছা বাদ দাও, কাল কলেজে আসছো তো? রিয়া বলল, ওকে পরে কথা বলি। ও হ্যাঁ, কিছুক্ষণ আগে বিটিএস এর নতুন মিউজিক ভিডিও এসেছে, দেখেছো? লুজিয়া বলল, ও নো, এই নাম্বারের চক্করে আজ আমি আমার থেউংকে একবারও দেখিনি। তাই তো বলি, আমার মন এমন হচ্ছে কেন। ওকে ওকে তুমি রাখো, পরে কথা হবে, বলে ফোন রেখে দেয়। আরও কিছু মাস পার হলো। আজ ওরা সবাই লাইভে এসেছে। চেহব বলল, তো আজ আমরা গান খেলবো। জিন বলল, তো প্রথমে নামজুন শুরু করুক। নামজুন গান গায়। নামজুন একটা অক্ষর দিলে সবাই ভাবতে লাগে। থেউং গান ভাবতে ভাবতে জিমিনের দিকে তাকিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? জিমিন বলল, রিয়েলি? থেউং হেসে বলল, ওই আমি গান বলছিলাম। জাংকুক বলল, আরে আমিও তো সেটাই ভাবছিলাম। নামজুন বলল, সো কিউট। সবাই হাসতে লাগে।
লুজিয়া হাসে এবং বলে, সব পাগল এগুলো। পরদিন সকালে নামজুন বলল, গাইজ একটা খবর আছে। থেউং বলল, কি? নামজুন বলল, এই বছরে কনসার্টের জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছে 2টা দেশ থেকে। চেহ বলল, কোনটা? নামজুন বলল, সিও বলল ইউরোপ আর বাংলাদেশ। থেউং বাংলাদেশের নাম শুনতেই বুকে হাত দেয়। জিন বলল, তো এবার আমরা কোথায় যাচ্ছি? নামজুন কেন জানি থেউংয়ের দিকে তাকিয়ে বলল, অবশ্যই বাংলাদেশে। চেহব বলল, কারো মনে কি লাড্ডু ফুটছে? জাংকুক বলল, আমার মনে তো ফুটছে বলে হেসে থেউংয়ের দিকে তাকায়। থেউং বলল, আচ্ছা তোরা কি, হ্যাঁ আমাকে বিরক্ত করছিস কেন? জিমিন বলল, ব্যাসলেটটা কিন্তু খুব সুন্দর, তাই না বয়েস? সুগা বলল, এত সুন্দর যে হাত থেকে খুলতেই মন চায় না। জিন বলল, আহা। থেউং বলল, উফ, তোরা যেমন ভাবছিস এমন কিছুই না, সে জাস্ট একটা ফ্যান গাইস। চেহ বলল, ইয়েস বয়েজ, সে থেউং এর ফ্যান। থেউং বলল, তোরা চুপ করবি? নামজুন বলল, ওকে গাইজ, হয়েছে, শুন এবার। সিওকে তাহলে আমরা বলি, হ্যাঁ সামনের সপ্তাহে আমরা বাংলাদেশে যাচ্ছি। থেউং বলল, ওকে। 1 সপ্তাহ পার হয়। লুজিয়া শুয়ে শুয়ে ইনস্টাগ্রামে ঘুরছে। এর ভেতরে মাহি ফোন দেয়। লুজিয়া বলল, হাই জানু, কেমন আছিস? মাহি বলল, এখন তোরে আমি এমন একটা কথা শোনাবো, এইটা শুনলে তুই দাঁড়ায় থাকলে বসে পড়বি, আর বসে থাকলে শুয়ে পড়বি। লুজিয়া বলল, আর শুয়ে থাকলে? মাহি বলল, মাটিতে গড়াগড়ি করবি। লুজিয়া বলল, তাই নাকি? তোর বিয়ে নাকি ভাই? মাহি বলল, জি না ম্যাডাম, বিটিএস 2 বছর পর বাংলাদেশে আবার আসছে। লুজিয়া বলল, কি বলিস, সত্যি? মাহি বলল, জি ম্যাডাম, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট গেছে কনসার্টের জন্য। লুজিয়া বলল, হাই আমি এবার মরে যাব বলে খুশিতে বিছানাতে গড়াগড়ি করে। মাহি বলল, বলেছিলাম না গড়াগড়ি করবি, তবে কষ্ট এক জায়গায় লাগছে। লুজিয়া বলল, আবার কি হলো? মাহি বলল, মাত্র 3 দিনের জন্য আসছে, এইবারও। লুজিয়া বলল, আরে ব্যাপার না, দেখা হলেই আমি খুশি। ওরে মাহি, আমি এই খুশি কোথায় রাখবো, জায়গাই তো পাচ্ছি না রে। মাহি বলল, নিজের ভেতরে রাখ, আঙ্কেল জানতে পারলে খুশি বের করে দেবে। লুজিয়া বলল, ওকে ওকে, টাইম স্কিপ। লুজিয়া দিন গুনতে লাগে। লুজিয়া কলেজে যায় এবং রিয়াকে বলে। রিয়া বলল, আমি ভাবছি এইবার আমিও তোমার সাথে যাব, বাবার সাথে গেলে ব্যাপারটা খুব বোরিং হয়ে যায়। লুজিয়া বলল, 7 দিন পর টিকিট ছাড়বে, এইবার আমার পকেট মানি দিয়ে টিকিট কাটবো। রিয়া বলল, আমিও। লুজিয়া, রিয়া, মাহি 3জনাই তাই করলো, পকেট মানি দিয়ে টিকিট কাটে এবং 3জনাই মার্কেটে যায়। মাহি বলল, এইবার আমি কিছু কিনবো না, যদি আমার নাম না আসে, কষ্ট লাগে রে। লুজিয়া বলল, আমি কিনবো, কারণ আমার নাম আসবে, আমি জানি। মাহি বলল, তুই লাকি ভাই। রিয়া বলল, আমিও কিনবো জাহাপের জন্য। লুজিয়া একটা রিং পছন্দ করে থিওং এর জন্য। ওরা 3জন খুব খুশি, আবারও দেখা হবে তাদের প্রিয় সেলিব্রিটিদের সাথে। লুজিয়া প্রতিদিন ক্যালেন্ডারে দিন গুনে, অবশেষে সেই দিন এলো। লুজিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে এবং মার কাছে একটা চিরকুট লিখে বাড়ি থেকে চলে যায় সোজা এয়ারপোর্ট। মা ঘুম থেকে উঠে দরজার সামনেই কাগজটা পায়, যেখানে লুজিয়া লিখেছে, মা আমি মাহির বাসায় যাচ্ছি, তোমরা ঘুমিয়ে আছো তাই চিঠি লিখে গেলাম, 11টা-12টায় চলে আসবো। মা বলল, এই মেয়েটার কি যে হয়। লুজিয়া বোরখা পরেই গেছে, গিয়ে দেখে অনেকে দাঁড়িয়ে আছে, সবার হাতে বড় বড় কাগজ, যাতে লেখা আছে, আমাদের দেশে আবারও স্বাগতম বিটিএস, উই লাভ ইউ বিটিএস, আই লাভ ইউ জেহব। কেউ থেউং, কেউ নামজুন, কেউ জাংকুক, কেউ জিমিন, সুগা এবং জিনকে আই লাভ ইউ লিখে রেখেছে। সকাল 9টা বাজে, ফ্লাইট ল্যান্ড করেছে বাংলাদেশ এয়ারপোর্টে। মিস্টার রফিক বলল, ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি স্যার। থেউং বলল, মিস্টার রাফিক, আপনাকে দেখে ভালো লাগছে। মিস্টার রফিক বলল, আমারও স্যার, আসুন, বাইরে সবাই অপেক্ষা করছে। থিওং এর ভেতরে একটা আলাদা ফিলিংস কাজ করছে। সবাই মাস্ক পরে বাইরে আসতেই উপচে পড়া জনতা বিটিএস বলে চিল্লাচ্ছে। লুজিয়া থেউংকে দেখে চুপ হয়ে দাঁড়িয়ে যায়।
সবাই লুজিয়াকে পিছনে রেখে সামনে চলে যায়। হঠাৎ কানের কাছে একজন থেউং বলে চিল্লায়। লুজিয়া সজাগ হয়। তবে লুজিয়া তখন সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এত ভিড়, সে ব্যর্থ হয়। ওরা সবাইকে হাই হ্যালো টাটা দিচ্ছে, তবে এই সবার মাঝে থেউং লুজিয়াকে খুঁজছে। লুজিয়া ভিড়ের মাঝে হাত উঁচু করে বলে, থেউংশি সারাংহেও। বাট থেউং এটা দেখতেও পায় না আর শুনতেও পায় না। থেউং গাড়িতে উঠে পড়ে। থেউং মনে মনে ভাবে হয়তো সে আসেইনি, অথবা সে জানেই না। জিমিন বলল, কিরে কি ভাবছিস? থেউং বলল, না কিছু না রে, ক্লান্ত আমি। লুজিয়া ভাবে, ও আমার দিকে একবারও তাকালো না, তাহলে কি প্রতীক ঠিক বলেছিল? লুজিয়ার মনে পড়ল, প্রতীক বলেছিল বিশ্বে তার এত মেয়ে ফ্যান, এত মেয়ে তাকে ভালোবাসে, ওর ভেতর তুমি কিছুই না। লুজিয়া নিজেকে সান্ত্বনা দেয়, না না, হয়তো দেখেইনি আমাকে, আমি বেশি ভাবছি। এত ভিড়ের মাঝে আমাকে দেখবে কিভাবে? বাসায় যাই, আম্মু আমার খবর করবে। এদিকে জাঙ্কুক বলল, গাইজ আমি খুব এক্সাইটেড। চেহব বলল, আমিও। ইয়ঙ্গি বলল, তো মিস্টার রাফিক বলুন কেমন আছেন? রফিক বলল, ভালো আছি স্যার, আপনাদের আবার পেয়েছি, খুব ভালো লাগছে। আর আমাদের দেশের ফ্যান, শুধু ফ্যান বললে ভুল হবে, তারা পাগল আপনাদের জন্য। নামজন বলল, এই জন্যই তো আমরা এখানে মিস্টার রাফিক। হোটেলে নামে সবাই ভিতরের দিকে হেঁটে যায়। চেহব, ইয়ঙ্গি, জাংকুক সামনে, পিছনে জিমিন, জিন আর নামজন। থেউং আর রফিক পিছনে হেঁটে আসছে। রফিক বলল, আসলে ফ্যান যে এত পাগল হয় আমি জানতাম না। থেউং বলল, কেন, কি হয়েছে? রফিক বলল, আর বলবেন না, আমার অফিসে একটা মেয়ে এসেছে, সোজা আপনার নাম্বার চাইছে। থেউং বলল, আমার? মিস্টার রফিক বলল, জি, সে 7 দিন আমার পিছনে ঘুরেছে শুধুমাত্র আপনার নাম্বারের জন্য। আমি তো প্রথমেই না বলেছি, সে মানতেই চাইছে না। পরে আমি পরিচয় জানতে চাইলে সে বলে থেউং এর ফ্যান। মেয়েটাকে আমি দেখিও নি। থেউং বলল, কেন? রফিক বলল, বোরখা পরেছিল, চোখ ছাড়া কিছুই দেখিনি। এই কথা শুনে থেউং এর ভিতরটা কেঁপে ওঠে, কিন্তু সেটা সে বুঝতে দেয়নি। মিস্টার রফিক বলল, 7 দিনে আমার 7 অবস্থা করে ছেড়েছে, পাগল করে দিয়েছে একদম। নামজুন পিছনে তাকিয়ে বলল, কে, ফ্যান নাকি? মিস্টার রফিক বলল, জি স্যার। নামজুন বলল, ভালোবাসা তো এমনই হওয়া উচিত মিস্টার রাফিক। ওকে, তাহলে এখন আমরা রুমে যাই, ব্যাগগুলো দিয়ে আসার ব্যবস্থা করুন। টাইম স্কিপ। ইয়ঙ্গি গিয়ে বিছানায় টান হয়ে যায়। জিমিন বলল, আমিও খুব ক্লান্ত। জিন বলল, আমার কোমর, উফ, বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। থেউং বলল, এত ক্লান্ত হলো না বয়েস, কাল আমাদের প্রোগ্রাম। নামজন বলল, অলসের দল, আমরা বিকালে যাব, এখন রেস্ট করে নেয়। থেউং বাইরে তাকিয়ে ভাবছে, যখনই বোরখা পরা কোনো মেয়ের কথা আসে আমার মাথায়, সেই মেয়েটার কথাই কেন আগে আসে? এমনও তো হতে পারে উনি অন্য কারো কথা বলছে। জাংকুক বলল, দেখ। থেউং অন্যদিকে তাকিয়ে আছে। জাংকুক গিয়ে থেউংয়ের কোমর জড়িয়ে ধরে। জাংকুক বলল, কি রে, আসার পর থেকে চুপচাপ কি ভাবছিস? থেউং বলল, আরে কিছু না, তুই আমাকে এভাবে ধরছিস কেন, চুমু দিবি? জাংকুক বলল, ছি, তুই খুব শয়তান, বলে ধাক্কা দেয়। নামজুন বলল, ভাবার তো অনেক কিছুই আছে। জিমিন উঠে বসে, কেন, কি ভাবছিস? নামজুন বলল, গাইজ, এটা আমাদের দ্বিতীয়বার, অবশ্যই ফ্যান মিটিং করব, তাও ফ্যানদের সাথে কথা বলা উচিত। থেওং বলল, ভালো বলেছিস। ইয়ঙ্গি বলল, কি করব ভেবেছিস কিছু? নামজুন বলল, অবশ্যই গাইজ, তোরা শুধু রেডি থাকিস। চেহ বলল, উফ, আমার খুব ঘুম আসছে, বয়েজ 1 ঘন্টার জন্য বাই। থেওং বলল, আরে আমাদের যেতে হবে। নামজুন বলল, ওকে, এখন থাক, রেস্ট কর, তারপর। এইদিকে লুজিয়া বাসায় যায়। আম্মু বলে, এমন না বলে চলে যাস কেন? আম্মু বলল, আমি কিন্তু তোর বাবাকে সবকিছু জানাবো। লুজিয়া বলল, আরে আম্মু, আমি কি প্রেম করতে চাই? একটু ফ্রেন্ডের বাসায় গিয়েছি বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? আম্মু বলল, কি ব্ল্যাকমেল? লুজিয়া বলল, না তো কি, আর এমন তো না আমি তোমাকে বলে যাইনি। আম্মু বলল, তুই যে কি হচ্ছিস, তোকে আমি নোয়াখালীতে বিয়ে দিব, যেন ভালো করে ঝগড়া করতে পারিস। লুজিয়া বলল, জি না,
আমি কোরিয়ান ছেলেকে বিয়ে করব বেশ। আম্মু বলল, কেন, দেশে ছেলে নেই? লুজিয়া বলল, আছে, কিন্তু আমার কোরিয়ান ছেলেকেই পছন্দ। আম্মু বলল, তুই যে অকামলা, তোকে রিজেক্ট করবে। লুজিয়া বলল, আম্মু, তুমি কি সত্যি আমার আম্মু? মেয়েকে কেউ এমন কথা বলে? আচ্ছা, আমি কি দেখতে খারাপ? আম্মু বলল, না, তুই ফর্সা আছিস, কিন্তু ওরা আরো বেশি ফর্সা। তোরে সাথে করে নিয়ে দাঁড়ালে তোকে কালো দেখাবে। লুজিয়া বলল, আম্মু, এত চিন্তা করছো কেন? শোনো, কোরিয়ান মানুষের গায়ে টিকটিকির রক্ত, তাই ওরা এত সাদা। আর আমার গায়ের মানুষের কালার, তাছাড়া আমি এমন ছেলেকে বিয়ে করব ওর গায়ে মানুষের কালারই হবে। আম্মু বলল, তোকে ডাক্তার দেখাতে হবে, মাথা গেছে তোর, যা পড়তে বস। লুজিয়া বলল, কাল আমার কলেজ আছে, আর আমি কাল বাসায় আসবো না। আম্মু বলল, মানে কি? লুজিয়া বলল, না মানে আইবো, লেট হবে। আম্মু বলল, ও। বিটিএস এর ম্যানেজার এসে ওদের স্টেডিয়ামে নিয়ে গেল। ওরা ওখানে রিহার্সাল করে এবং কালকের জন্য ওরা খুব ভালোভাবে প্রস্তুতি নেয়। লুজিয়া রাতে শুয়ে হাতের রিংটা দেখছে, আবার একবার ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত যেন কাটছে না। পরের দিন লুজিয়া থিওংয়ের সাথে দেখা করার জন্য গ্রিন রুমের কাছে যায়। দেখে ওরা সবার সাথে কথা বলছে। লুজিয়া বলল, এক্সকিউজ মি, আমি মিস্টার থিওংয়ের সাথে একটু দেখা করতে চাই। ম্যানেজার বলল, উনি ব্যস্ত, আর এখানে সাধারণ মানুষের আসার অনুমতি নেই। লুজিয়া বলল, প্লিজ একবার। তিনি আবারও বললেন, দেখুন, আপনি এখান থেকে যান। লুজিয়া বলল, আমি থিওংয়ের সাথে দেখা করেই যাব। থিওং বলে জোরে করে ডাক দেয়। থিওং ঘুরে তাকায়, আবার গল্প করে টিম মেম্বারদের সাথে। লুজিয়া আবারও থিওংকে ডাকে। সিকিউরিটি তখন লুজিয়াকে নিয়ে যেতে গেলে থিওং বাইরে আসে। থিওং বলল, ওকে ছাড়ুন, আমি দেখছি। লুজিয়া বলল, হাই। থিওং বলল, হ্যালো, কিছু বলবেন? লুজিয়া চুপ থাকে। "আম, আমাকে মনে আছে?" থিওং বলল, "আহ, না, আসলে মনে পড়ছে না।" লুজিয়া বলল, আমি সে বোরখা পরা মেয়ে, তোমার সাথে অনেক গল্প করেছিলাম, মনে নেই? থিওং বলল, সরি, আসলে আমাদের এত ফ্যানের সাথে মিট করা হয়, কাকে কাকে মনে রাখবো আসলে, আম সো সরি। লুজিয়া বলল, সত্যি কিছু মনে নেই? থিওং বলল, আম সো সরি মিস, টিমের সাথে একটু কথা বলতে হবে, আপনার সাথে অবশ্যই কথা হবে, ঠিক আছে, ভালো থাকবেন, বলে চলে যায়। লুজিয়া বলল, থিওং, থিওং সে ডাকতে সিকিউরিটি লুজিয়াকে সেখান থেকে সরিয়ে দিল। লুজিয়া কান্না করতে হঠাৎ চোখ খুলে লাফ দিয়ে ওঠে, দেখে সে বিছানায়। লুজিয়া খুব ভয় পায়। ঘড়িতে তাকিয়ে দেখে 10টা বাজে। লুজিয়া বলল, ছি, কি বাজে স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার কেমন যেন হচ্ছে। তার কি সত্যি আমাকে মনে নেই? আমি এমনটা কেন ভাবছি? আসলেই তো আমি এতটাও স্পেশাল না যে সে আমাকে মনে রাখবে। এদিকে থেওং শুয়ে ফোনটা বের করে লুজিয়ার সাথে সেলফিটা সে দেখে আর ভাবে, এই মেয়েটার সাথে কি আমার আর দেখা হবে না? আচ্ছা, আমি এমন কেন ভাবছি, আর কেনই বা তাকে দেখতে ইচ্ছে করছে? জিমিন বলল, কিরে, কি ভাবছিস শুয়ে? থেওং ফোন লুকিয়ে ফেলে। থেওং বলল, না কিছু না, ভাবছি বাইরে যাব, যাবি তুই? জিমিন বলল, আজ আমাদের প্রোগ্রাম, বাইরে যাওয়া ঠিক হবে? থেওং বলল, এই নামজুন। নামজুন বলল, বল। থেওং বলল, আমি আর জিমিন একটু বাইরে যাই। জাংকুক বলল, আমারও যেতে ইচ্ছে করছে। নামজুন বলল, আজ আমাদের প্রোগ্রাম, বাইরে যাওয়া ঠিক হবে, আর তাছাড়া আমাদের রেস্টের দরকার। জাংকুক বলল, আমরা যাব আর আসবো, নতুন দেশ, একটু ঘুরবো না? চেহব বলল, গার্ডকে সাথে নিয়ে যাস। থেওং বলল, না না, সবাই আমাদের চিনতে পেরে যাবে, আমরাই আজ গার্ড সেজে বের হব। জিমিন বলল, হ্যাঁ, ভালো আইডিয়া। থেওং বুয়াংকে ডাকে এবং তাদের কস্টিউম দিতে বলে এবং মেকআপ করে দিতে বলে। এরপর তারা বাইরে যায় একা। থেওং সেই মলে যায় যেখানে লুজিয়ার সাথে তার দেখা হয়েছিল। জিমিন জাংকুক ঘুরতে যায়, আর থেওং লুজিয়াকে খুঁজতে যায়, কিন্তু লুজিয়া কোথাও ছিল না। ওরা হোটেলে ফিরে রেস্ট করে। থেওং ভাবে, তাহলে কি মেয়েটার সাথে আর দেখাই হবে না? এদিকে লুজিয়া মাহির বাসায় যায়। রিয়াও সেখানে আসে। রিয়া আর লুজিয়া বোরখা পরে, লুজিয়া নেকাব পরে আর রিয়া হিজাব পরে। মাহি নর্মালভাবেই যায়। 7টায় প্রোগ্রাম।
6টা বাজে, ওরা এখনো বের হতেই পারেনি। বিটিএসরা চলে গেল সময় মতো। সবাই গাড়ি থেকে নামে। থেউং বারবার ভিড়ের মাঝে তাকিয়ে দেখে। জিমিন ব্যাপারটা খেয়াল করলো। জিমিন বলল, কিরে, কাউরে খুঁজছিস? থেউং বলল, কই না তো। জিমিন বলল, না, আমার মনে হলো। ওকে, ভেতরে চল। লুজিয়া বলল, আমরা অনেক দেরি করে ফেলেছি, আর এত মানুষ এখানে। আমি থেউংকে কাছ থেকে দেখতে চাই। মাহি বলল, আসলে অনেক লেট হয়ে গেছে, এত মানুষ কি করবো এখন বুঝতে পারছি না। মাহি হঠাৎ প্রতীককে দেখে। মাহি বলল, লুজিয়া। প্রতীক। লুজিয়া বলল, উফ, আমি ওরা দেখতে চাই না। মাহি বলল, কিন্তু এখন একমাত্র সেই আমাদের সাহায্য করতে পারে, আর আমরা সামনে যেতেও পারবো না। আর তাছাড়া তোর মুখ ঢাকা, সে চিনতেও পারবে না। দেখ, আমি তোর জন্য বলছি। লুজিয়া বলল, ওকে। মাহি বলল, এই প্রতীক। প্রতীক তাকালো। প্রতীক, আরে তুমি? মাহি বলল, একটা হেল্প করবে? প্রতীক বলল, বলো না। মাহি বলল, আমি আর আমার ফ্রেন্ড সামনে গিয়ে প্রোগ্রামটা দেখতে চাই, এত ভিড়ের মাঝে আমরা যেতে পারবো না, তুমি যদি একটু সাহায্য করতে। প্রতীক লুজিয়ার দিকে তাকালে লুজিয়া অন্যদিকে তাকায়। প্রতীক বলল, লুজিয়া আসে নাই? মাহি বলল, না, সে আসেনি। আমি ভিডিও কলে প্রোগ্রামটা ওরে দেখাতে চাই, এই জন্যই বলছি, আর বেশি সময়ও নেই। প্রতীক বলল, ওকে ওকে, আসো আমার সাথে। প্রতীক ওদের ভিড়ের মাঝে অনেক কষ্টে সামনে নিয়ে গেল, একদম সামনে। লুজিয়া একদমই প্রতীকের দিকে তাকালো না। মাহি বলল, থ্যাংক ইউ প্রতীক। প্রতীক বলল, মাহি, তোমার সাথে লুজিয়ার দেখা হয়, প্লিজ তাকে সরি বলো। আমি সেদিনের পর থেকে নিজেকে ক্ষমা করতে পারছি না। প্লিজ লুজিয়াকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। মাহি লুজিয়ার দিকে তাকালে লুজিয়া চোখের পলক ফেলে। মাহি বলল, সে তোমাকে মাফ করে দিয়েছে, চিন্তা করো না। টাইম স্কিপ। নামজিন বলল, লেটস গো গাইজ। থেয়ং বলল, ইয়েস, লেটস ডু ইট বয়েজ। সবাই আসলো স্টেজে। উপচে পড়া ভিড় চিল্লাই ওঠে। এরপর সবাই এক সুরে বলে ওঠে, লুজিয়া থেউংকে দেখতেই বুকে হাত দিল, কারণ লুজিয়ার হার্টবিট তখন ফাস্ট হয়ে গিয়েছিল। সবাই খুব চিল্লাচ্ছে, সুরে সুরে গান গাইছে। ওরা 7 জন স্টেজ মাতিয়ে তুলে। পুরো স্টেডিয়াম যেন তালের সাথে তাল মিলিয়ে চলছে। মাহি বলল, তোর এই উইশটাও পূরণ হয়ে গেল, এত কাছ থেকে। থেউং ঘেমে শেষ। শুধু থেউং না, সবাই। কিন্তু গান তো থামছে না। লুজিয়া থেউং এর দিকে তাকিয়ে বলল, থেউং সে বলে চিল্লায় ওঠে। থেউং এই ডাকটা ঠিকই শুনেছে, কিন্তু কই থেকে এসেছে বুঝতে পারেনি। সে গান গাইতে গাইতে তাকাতেই দেখে বোরখা পরা সেই মেয়ে, আর সেই মায়া ভরা চোখ দুটো। থমকে দাঁড়ায় আর গান থামিয়ে দেয়। লুজিয়াও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে থেয়ংয়ের দিকে। এই গল্পটা আপনাদের অনেক পছন্দের। আমি খুবই আনন্দিত আপনাদের এই ফেভারিট গল্পটা আমি আপনাদেরকে আবারও শোনাচ্ছি। আমি চাই সবসময় আপনারা আমার সাথেই থাকেন। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে আমার সাথেই থাকবেন, যাতে আমি পোস্ট করা মাত্রই আপনারা চলে আসতে পারেন আপনাদের প্রিয় গল্পটা শোনার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।